এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তি ইনভলভ আছে। করিডোর যাওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে আমেরিকার আপনার ঘাঁটি সেটাতে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও উঠে গেছে। এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হয়। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক আপনার স্টেক আর আমার স্টেক একটা। বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে, সেখানে ধরে না, একটা কর্মীকে ধরে। উপরের থেকে 4-5টা ফেলাই দিলেই তো মেসেজ নিচে যায়। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 হবে জিডিপি গ্রোথ 26 সালে, তাহলে দেশে তো দুর্ভিক্ষ হবে। আপনার 3.3 জিডিপি গ্রোথ করে দুর্ভিক্ষ। প্রথমে একটু জানতে চাই, যে ঘটনাটি ঘটলো, এরকম ঘটনা তো অসংখ্য ঘটছে, শুধুমাত্র বেশি মাত্রায় ভাইরাল হওয়ার কারণে, এবং অনেকে বলছেন যে আমরা আদিম যুগে ফিরে গেছি, প্রস্তর যুগে ফিরে গেছি। আসলে যে বর্বরচিত ভাবে প্রত্যেক মৃত্যুকাণ্ডই, হত্যাকাণ্ডই বর্বরচিত, কিন্তু একটি আসলে দেখার মতো নয়। সেই জায়গা থেকে আপনি এটির জন্য কাকে দায়ী করবেন বেশি? সরকারের উদাসীনতাকে, নাকি বিএনপির যে রাজনীতি, বিএনপি নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে সেটিকে? দেখেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, কেন এই হত্যাকাণ্ড বেশি ভাইরাল হলো? এটা একটা প্রশ্ন। কারণ সর্বত্র এটা নিন্দা, এবং যেভাবে খুনটা হলো এটা একটা বিভৎস খুন। কারণ পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে। এরকম ভাবে খুন আমরা অন্তত মধ্যযুগে এই আধুনিক যুগে, এমনকি শেখ হাসিনার সময় দেখি নাই এইভাবে পাথর দিয়ে, পাথরের টুকরা দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এবং র্যাব বলছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এটা চাঁদাবাজি সীমা। এবং কালকে তারেক রহমান বলেছে যিনি খুনি তাকে এখনো আসামি করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি। এখানে বিএনপির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই প্রশ্নের তো জবাব লাগবে, কারণ তিনি তো, তার কাছে তো খবর যায়। সুতরাং এটা কেন ঘটে? এখানে স্বাভাবিকভাবে এখন দায়িত্ব করেছে পুলিশের উপর, যে পুলিশ এটা তদন্ত করে, যে আপনার প্রকৃতপক্ষে খালি বিএনপির সদস্যদের গ্রেপ্তার করলো, যে আসামিটা তাকে হত্যা করলো, যে ব্যক্তিটা, একটি ব্যক্তিকে তাকে আসামি করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি। এই অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্থাপন করেছে। এবং এটা আমি এই জন্য আমি বলছি, এইটা ভাইরাল হলো, এটা বাইরে মিছিল হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয়েছে। এটার কারণটা কি? এই উৎসগুলো কিন্তু অনেক প্রশ্ন উদ্ভব ঘটেছে। কালকে আমি দুটো টেলিভিশনে ছিলাম, আমি কথা বলতেছি, সেখানে আমি তো বলেছি যে এটা চাঁদাবাজি করেছে, এটার বিএনপি থেকে বিচার চেয়েছে, এটার বিচার করতে হবে, আমার তদন্ত করে। কারণ বিএনপি কাউকে বলেছে, তারেক রহমান বলেছে, রিজভী আহমেদ বলেছে যে দোষী, তার বিচার করতে হবে। কিন্তু এখন তো নানান সূত্র বেরোচ্ছে, এটা কি দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নাকি বিএনপি কে কেউ বলে 2 - কেউ মানে 3 - থিওরির জন্য? এই প্রশ্নগুলোর কিন্তু প্রকৃত দোষী, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, অভিযোগ তুলেছেন কালকে, যে প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়নি। সুতরাং পুলিশের দায়িত্ব এই বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া, যদি সে দোষী হয়। আমি বলছি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলেছে এটাকেই ধরা হবে, আইনের চোখে যে দোষী তার বিচার হওয়া উচিত। তবে আমার কাছে আজকে মনে হয়েছে, কালকে পরেই আমার কাছে মনে হয়েছে এখানে বাইরের হাত আছে। এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তি ইনভলভ আছে। এই ঘটনাটি আমার মনে হয় এই দেশকে ডিস্টেবিলাইজ করার এটা একটা প্রচেষ্টা হতে পারে। সুতরাং এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং আইন উপদেষ্টা বলেছে এটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং হওয়া উচিত। এবং এই মার্ডার যেভাবে করেছে, মধ্যযুগেও কায়দায় খুন করেছে, যারা খুনি তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে কঠোর শাস্তি অবশ্যই আমরা প্রত্যেকে আশা করি, কিন্তু সেই আশা সবসময় পূরণ হয় না। ধরে নিলাম কঠোর শাস্তি হলো, কিন্তু এর ভেতরের যে ডিজাইন, এর ভেতরের যে প্ল্যানিং, আপনি নিজেও বলছেন সরকারের একটি অংশ জড়িত, বাইরের শক্তি জড়িত। আমি সেই প্রশ্নে আসবো, তার আগে তারেক রহমান আরেকটি প্রশ্ন করেছেন যে একই সাথে একদিন অন্তর খুলনাতে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করার পরে পায়ের রক কেটে হত্যা নিশ্চিত করা হলো, সেটি তো তেমন কোনো আলোচনা আসছে না। মানে এটাকে বিএনপিকে সরাসরি জড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা অথচ বিএনপির নেতাকে বা কর্মীকে হত্যা করা হলো সেটি নিয়ে তেমন কোনো আলোচনা আসছে না। এটাও সিগনিফিকেন্ট কিনা? না, সিগনিফিকেন্ট তো বটে। সে উদাহরণ দিয়েছে, খুলনায় মৃত নিশ্চিত করার জন্য তার রক কাটা হয়েছে। আপনি বলেন রক কাটা কারা কাটে?
তারা কেটেছে, ইতিহাস তাদের আছে। আমি যমুনা টিভিতে দেখেছি যে দলের প্রধানকে নিয়ে ইন্টারভিউ করছে, সেখানে বলা হয়েছে যে আপনারা রক্ষাটা অস্বীকার করেন, আমার কাছে তো ভিডিও, আমার কাছে তো এটা প্রমাণ আছে। আপনি বলেছেন প্রমাণ দেন, প্রমাণ ছেলে হাজির করেছে, প্রমাণ হাজির করেছে, তখন তিনি নানান এদিক ওদিক কথা বলেছে। সুতরাং এটার তো বিচার হলো না, রক কাটলো কে, এখনো বিচার হচ্ছে না। এই জন্য এটা কেন এত ভাইরাল হলো, রংপুরে কেন এত বড় মিছিল হলো, ঢাকার বিরুদ্ধে কেন মিছিল বেরোলো, এটার সাথে লিঙ্কটা কি? তার মানে আমি বলছি যে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো উপসর্গ তৈরি করা, বহু শক্তির হস্তক্ষেপ, অনেক কিছু এর ভিতরে আছে। এবং এখানে অবশ্যই সরকার ইনভলভ আছে। নইলে মামলা করলো, মামলা গ্রেপ্তার হলো, প্রধান আসামি কেন গ্রেপ্তার হলো? এবং খুলনার যেটা উদাহরণ আপনি দিলেন, রক কেটে হত্যা করা হলো, তারও কোনো কুলকিনারা আনা হলো না, সেটাও ভাইরাল হলো না, সেটা নিয়েও কোনো মিছিল হলো না, কেন হলো না? সুতরাং এগুলো অবশ্যই এই অনেকগুলো প্রশ্নের এখানে মীমাংসার জন্য, মীমাংসা পাওয়ার জন্য, দেশে যদি নির্বাচন চায়, দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে চায়, ফ্যাসিবাদী শাসন থেকে যদি দেশকে মুক্ত রাখতে চায়, তাহলে এই দুটি ঘটনার প্রকৃত বিচার হতে হবে। এবং বিএনপির পক্ষ থেকে বলেছে যে, আমি আজকেও দেখেছি রাত্রে আবার বিএনপি অফিসের সামনে ককটেল ফুটেছে, হ্যাঁ, সাথে সাথে আমরা তার প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা ভয় দেখানো হচ্ছে। হতে পারে, কাকতালীয় হতে পারে না, কারণ হচ্ছে ওই ঘটনাটা ঘরের সামনে, বিএনপি অফিসের সামনে কেন ককটেল ফোটানো হবে? সুতরাং এটা উত্তর দিতে হবে, কে ককটেল ফোটালো, কেন, কোন দিকে দেশটাকে নিতে চায়, এটা তো পরিষ্কার হতে হবে। আমি কিন্তু এটাকে একটা অমিনিয়াস সাইন দেখি, সহজভাবে বিষয়টাকে আমি দেখছি না। খুলনার ঘটনা এবং মিরপুর হসপিটালের সামনের দুটা হত্যাকাণ্ড, এই দুটো হত্যাকাণ্ডকে স্বাভাবিকভাবে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে আরো হত্যাকাণ্ড ঘটতে থাকবে, দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করা, অথবা কারো হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে হতেছে। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম তার উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন। তারপর আরো একটু সুনির্দিষ্ট ভাবে করি। বিদেশি শক্তি জড়িত, সরকার ইনভলভড, নির্বাচন প্রলম্বিত করা, সেই জায়গা থেকে যদি আমি সরাসরি প্রশ্ন করি যে নির্বাচন প্রলম্বিত করা একটি প্রক্রিয়া, এবং নাকি আমরা শুরু থেকে যে -2 ফর্মুলা কথা বলে আসছি, আওয়ামী লীগ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এবং বিএনপিকেও সেভাবে মাইনাস করা তৃতীয় কোন শক্তি, যে শক্তিটিকে আমরা সবসময় ভয় পাই, সেই শক্তিকে ক্ষমতায় বসানোর জন্যই এই ধরনের ম্যাটিকুলাস ডিজাইন কিনা? না, দেখেন, এই প্রসেসটা আছে, এই প্রসেসটা এই ঘটনার পরে আমার কাছে এটা মনে হয়েছে, তবে এটা ব্যর্থ হবে। এখনো এই এই আপনার এখনো ওই ধরনের সরকারকে বসানোর মতো পরিস্থিতি নাই। কারণ যদি ঘটে তাহলে দেখবেন সবাই এক হয়ে গেছে, এখন এই পরিস্থিতি বিরাজমান। সুতরাং এখনই এটা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের এটা ডিজাইন, কোন পরাশক্তির কোনো কিছু ডিজাইন, সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে। তাহলে নাইলে কেন দুটি বিচার একইভাবে হচ্ছে না, কেন মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না? স্বাভাবিক প্রশ্ন। তাহলে কি এটা সরকার কি অন্য শক্তির সাথে সম্পর্ক রেখে এই ঘটনাটি ঘটাচ্ছে? কেন দায় স্বীকার করে পরপর দুটি বড় বড় ঘটনা ঘটলো? আর কি গতকাল পরশুদিন একই সাথে 4টে ইমামকে আপনার মসজিদে ঢুকে তাকে করা হলো, পুলিশকে পুলিশের থানায় ছাত্রলীগের একজনকে ধরেছে বলে অভিযোগ করে তাকে থানায় নিয়ে গেছে, তাকে ছেড়ে দিছে, এই জন্য পুলিশকে আপনার চাকরি চালিয়ে দেয়। তো সুতরাং এই জন্য আমি বলছি যে দেশটাকে তছনছ করা, দেশটা স্টেবল না করা, এই এটার কারণই হচ্ছে আমার মনে হয় পরাশক্তির কিছু এজেন্ডাই সরকারের কাছে আছে, সেই এজেন্ডা বাস্তবায়ন না করা পর্যন্ত এই দেশে ইলেকশন হবে বলে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা সত্য কথা যে বিএনপিকে মাইনাস করা একটি ষড়যন্ত্র সবসময় রয়েছে, কিন্তু বিএনপি কেন সেই ষড়যন্ত্রে সবসময় পা দিচ্ছে না? আমরা সবসময় বলে আসছি, এবং আপনিও খুব বোল্ডলি বলেছেন, বিএনপি চিপায় পড়ে গেছে, ঠিক এই শব্দটা ইউজ করেছেন সবসময়। এবং সবশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা আপোষ পৌঁছালো, যেখানে ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য একটা জোরালো একটা আওয়াজ উঠেছিল, সেই জায়গা থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটা আপোষ হয়ে পৌঁছলো, তাও সেটি সরকারের পক্ষ থেকে কিন্তু ডেফিনেট করে বলা হয়নি, বলা হয়েছিল হতে পারে। সেই জায়গাতে বিএনপি পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটি আপনার চোখে পড়েছে, যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে নুরুল হুদাকে আটক করা হলো, তার উপরে মব ইনজাস্টিস করা হলো, জুতার মালা গলায় পরানো হলো, এটা নিয়েও তুমুল হইচই শুরু হয়েছিল। রুহুল কবির রিজভী সাহেব বলে বসলেন সরকারকে বিপদে ফেলার জন্য এটি করা হয়েছে, অথবা মির্জা ফখরুল সাহেব বলে বসলেন সরকার সব ধরনের ভালো কাজ করছেন। এই আচরণগুলো কেন 360 ডিগ্রিতে একেবারে ঘুরে গেল? কেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো? এটাও কি ট্রাফিক ফেলানো ছিল? না, আমার কাছে মনে হয়
যে বিএনপি যাতে দেশে নির্বাচনটা হয় এই জন্য সরকারকে ছাড় দিয়ে গেছে একবারে। আর কারণ হচ্ছে এটা জানা সত্ত্বেও বিএনপি আন্দোলনে নামতে পারছে না, কারণ ওই জায়গায় আমি বলছি যে বিএনপি ট্যাপড হয়ে গেছে, অর্থাৎ ফাঁকা বাসের চিপায় পড়ে গেছে। আপনি লন্ডনে যখন বৈঠক হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক হয়, কিন্তু সেখানে যে প্রসব করা হয় যে স্টেটমেন্টটা সেটা কিন্তু 5 মিনিটের কথা। কিন্তু সেখানে আপনি দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার কন্ট্রাক্ট চেয়েছে তিনি কিন্তু ওইখানে ছিলেন এবং তিনি বললেন নির্বাচন কমিশন ইলেকশন দিবে। তো যে স্টেটমেন্টটা দেওয়া হলো সব দেখেন যদি কিন্তুতে ভরা, অর্থাৎ সব ঘুড়ির লাটাইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ছিল। তিনি যতক্ষণ পর্যন্ত সরকারে কনভিন্স না হবেন, তিনি যতক্ষণ বিচারে কনভিন্স না হবেন, টোটাল প্রস্তুতি ইলেকশনের জন্য তিনি পরিস্থিতি সব তৈরি হয়েছে, তিনি কনভিন্স না হবেন ততক্ষণ কিন্তু নির্বাচন দিবে না, এরকমই মনে হয়েছে। এবং আমি কিন্তু প্রথম থেকে বলেছি যে এই যে যদি কিন্তু দেয় নির্বাচন সহজে হবে না, এবং এখন তাই দেখা যাচ্ছে, এখন কিন্তু দৃশ্যমান হতে যাচ্ছে। অর্থাৎ আপনি যেটা বললেন -2, আমার কাছে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি এটা ঠিক যে ওই লন্ডনের আলোচনায় তিনি মধ্যস্থতা করেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উদ্যোগী হয়ে আলোচনার আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে তখন যে রাজনীতিতে উত্তপ্ত হওয়া ছিল এবং বিএনপির ডিসেম্বর ডেডলাইন দেওয়া ছিল, নির্বাচন দিতে হবে, এটাকে সে টেম করার জন্য, অর্থাৎ এটাকে ঠান্ডা করার জন্য এই বৈঠকটার আয়োজন করেছে, যদি কিন্তু দিয়ে এটা শেষ করেছে। অর্থাৎ আসলে সে একটা ইন্টারন্যাশনাল চতুর এবং সে চতুরতা করে বিএনপিকে চাপে ফেলেছে, এবং বিএনপি বারবার নির্বাচনের ঘটনার জন্য এই সরকারের প্রতি নমনীয়, এবং আপনি যে কথাগুলি বললাম অনেক জায়গায় এই সরকারকে আপনার সাপোর্ট দিয়েছে, কিন্তু এখন এই সরকার কিন্তু তার এজেন্ডা দিয়েই আছে। আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3- বা 2- করতে চায়, অর্থাৎ এটাতে পরাশক্তি ইনভলভ এবং তিনি সেটা বাস্তবায়ন করছেন। এখন যেহেতু একটা বড় পার্টি বিএনপি ক্ষমতায় সামনে বারে আসতে পারে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সুতরাং এখন তারেক রহমান হচ্ছে প্রধান শত্রু হিসেবে ধরে নিয়ে সকল সব কাটা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক এম এ আজিজ, বিএনপির ওই যে আওয়াজটা উঠেছিল, একটা হাইপ উঠেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সব মানুষের একটা সমর্থন পাচ্ছে হাতে গোনা দুইটি রাজনৈতিক দল বাদে, বিএনপি ভালো করে জানে যে বারবার তাদের ট্রাপে ফেলা হচ্ছে, যে উপদেষ্টাদের তাদের পদত্যাগের দাবি ছিল তাদের নিয়ে বারবার আমরা দেখছি বৈঠক করছে, যমুনাতে করেছে, লন্ডনে করেছে, এর আগে নানান ধরনের উদাহরণ আমাদের সামনে আছে। তাহলে আমরা যখন বুঝতে পারছি বিএনপির বাধা রাজনীতিবিদরা কেন তারা এগুলো বুঝতে পারছে, বারবার ট্রাপে ফেলছে, এবং জানার সত্ত্বেও তারা কেন নিজেদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে যে ক্রস ফায়ার করার জন্য? না, এটা দেখেন প্রথম থেকেই আপনিও বলেছেন আমিও বলেছি, আমরা যারা বাংলাদেশে টকশো করি অধিকাংশই বলেছি যে এই যে যদি কিন্তু যে লন্ডনে বৈঠক হলো, অর্থাৎ নির্বাচন অনিশ্চিত। এখনো আমরা বলছি যে নির্বাচন, মাঝখানে ওই প্রেস সেক্রেটারি বললো ডিসেম্বরের ভিতরে সব প্রস্তুতি, তখনও কিন্তু একটু থমকে গেছে যে নির্বাচন হলেও হতে পারে। এখনো অনেকের ধারণা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও হতে পারে, কিন্তু আমরা যারা কথা বলি তারা কিন্তু বলছি যে এখন এই যে উপসর্গগুলো দেখা যাচ্ছে তাতে নির্বাচন হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন একদিকে নির্বাচন দিতে চাচ্ছে, বলছে, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে নির্বাচন হতে পারে, এরকম একটা টোপ দেওয়া হচ্ছে। ওদিকে দেখেন নিউমেরিক কন্টেইনার কিন্তু দিয়ে ফেলছে অলরেডি, মেবি সাদা চালাবে, এরপরে ইউএ কোম্পানি এসে এটা টেক ওভার করবে। অর্থাৎ আমি যেটা বলি করিডোর দেওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে, আবার হয়তো দেখা যাবে আমেরিকান আপনার ঘাঁটি সেটা এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও উঠে গেছে। এগুলো অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস হলো একটা আন্তর্জাতিক ব্যক্তি, তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান। এই 54,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশের জন্য আপনার এবং আমার যতটুকু বক্তব্য আছে ওনার থাকার কথা না, কারণ উনি আন্তর্জাতিক। এই 54,000 বর্গ মাইলের দেশে কি হলো না হলো এটা কিছু আসে যায় না, তাকে আপনি তার যে এজেন্ডা শান্তিপূর্ণ ভাবে তাকে পালন করতে দিচ্ছেন না। ডক্টর আপনার ধরেন মাহমুদুর রহমান মান্না, তিনি দাবি করেছেন, আমার সাথে একটা অপশন ছিল, তিনি দাবি করেছেন যে আমি তার খুব প্রিয় ছাত্র ছিলাম। হ্যাঁ, তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সময় কথা বলেন, অনেক সময় কথা শোনেন, কিন্তু তাকে প্রশ্ন করা হলে নিজেও হাসে, উত্তর দেয় না। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি গণতন্ত্র চায়
সে ব্যক্তি উত্তর দিবে না, সে অ্যাকাউন্টেবল না, সে সরকার প্রধান না, তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন, কিছু কথা বলেন প্রেস সেক্রেটারির মাধ্যমে, বাংলাদেশের 3টা পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ দিয়ে এগুলোতে সমালোচনা হয়েছে, এখন শুধু বিদেশে দেয়, সব বিদেশি প্রতিষ্ঠানে। অর্থাৎ বাংলাদেশের কোনো কিছুতে উনি বিশ্বাস করেন বলে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। তিনি মুক্তিযুদ্ধের থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক, আপনার স্টেক আর আমার স্টেক একটা। তিনি এখন এই যে ওই যে দেখেন না, যখন এই বলা হলো, প্রেস সেক্রেটারি বললো যে ডিসেম্বরের ভিতরে সকল নির্বাচনের প্রস্তুতি নেওয়া, তখন সবাই ধারণা করলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তখন কিন্তু এনসিপির এক নেত্রী বলেছিল, সামান্তা, তিনি বলেছেন, ওনার বিরুদ্ধে কেস কানেকশন আসছিল, এগুলো উঠায় নিয়ে এখন উনি নির্বাচন দিয়ে দিবে, আমাদের অমক অমক জিনিস না দিলে নির্বাচন হবে না বললো। অর্থাৎ মানুষের মনের ভিতরের কথা তো আপনি চেক দিতে পারবেন না। এখন আপনি 6 মাসের জেল ছিল, আপনার অনেকগুলো দুর্নীতির মামলা ছিল, 2-3টা, আপনার সরকারে বসে আপনার গুলো উদ্যোগ করেছেন। নৈতিক কারণে কি আপনার সরকার প্রধান হতে পারেন? আপনার মামলা ছিল, আপনার 6 মাসের জেল ছিল, কিন্তু আপনি হয়েছেন, এই দেশের সকলে মেনে নিয়েছে, কিন্তু আপনার একটা চতুরতা তো মানা যাবে না। আপনার আপনার যতগুলো এই সরকারের মধ্যে 17 জন আছে বিদেশি নাগরিক এবং প্রবাসী, 17 জন, আমি এটার নাম দিয়েছি, এটা আন্তর্জাতিক সরকার। তিনি কি হবে বলেন? আপনি ধাওয়া দিবেন, ওরা প্লেনে উঠে যার দেশে চলে যাবে, আপনার তো সমস্যা নেই, আপনি তো যেতে পারবেন না, আমাকে এখানে বসে এটা কথা বলতে হবে। সুতরাং এই জন্যই বলছি যে আপনি সার্কমস্টেন্স সবকিছু ইয়ে করেন। আমি মনে করবো দেশ এখন যে